নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমরা আলোচনা করব আবার এফআইআই নিয়ে, অর্থাৎ তারা ভারতবর্ষ থেকে ঠিক কি কি কারণে বেরিয়ে চলে গেল এবং আদেও এফআইআইরা ভারতীয় শেয়ার বাজারে ফিরে আসবে কিনা। এটা আমাদের আলোচনার দ্বিতীয় অংশে আমরা এই অংশটি নিয়ে ডেফিনেটলি ফোকাস করব। এবং 2 নম্বর হচ্ছে আপনাদের প্রিয় স্টকগুলো, যেগুলো নিয়ে আপনারা বহুদিন জানতে চাইছেন, কোনো সাজেশন বা রিকমেন্ডেশন বা অ্যাডভাইস নয়, কেবলমাত্র আমরা দেখতে চাইছি তাদের 52 সপ্তাহের উচ্চতা থেকে, এমনকি গত 6 মাসের উচ্চতা থেকে এই স্টকসগুলোতে কিরকম পতন এসেছে। মনে রাখতে হবে সবসময় বাঙালি বিনিয়োগকারীদের একটাই কথা, যত একটি ভালো কোয়ালিটির স্টকের দামে ডেপ্রিসিয়েশন আসবে, পতন আসবে, ততটাই কিন্তু বেশি সুযোগ এই ধরনের ভালো কোম্পানিজগুলোতে বিনিয়োগ করা। এটা আমাদের অবশ্যই সবাইকে মিলে বুঝতে হবে। এরপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে কত শতাংশ পড়েছে এই বিভিন্ন স্টকসগুলোতে, এবং খুব স্বাভাবিকভাবে বুঝতে পেরেছেন যে এতখানি পতন ফান্ডামেন্টালি কোয়ালিটি স্টক, সবগুলো নয়, যেগুলো নিয়ে আলোচনা করবো সবগুলোই যে ফান্ডামেন্টালি কোয়ালিটি তার দুর্দান্ত এমনটি নয়, কিন্তু পতন ডেফিনেটলি প্রচুর এসেছে বিভিন্ন স্টকসে। তার মধ্যে ডেফিনেটলি বেশ কিছু ফান্ডামেন্টালি কোয়ালিটিওয়ালা স্টকস রয়েছে। তবে যদি এই ধরনের সুযোগ তৈরি হয় সেটা নিঃসন্দেহে বিনিয়োগকারীদের জন্য ভালো। এরপর আরেকটা কথা যেটা মাথায় রাখতে হবে, সবাই বলা বলি করছেন যে স্টক মার্কেটে ক্র্যাশ এসেছে, স্টক মার্কেটে আর কত ক্র্যাশ করতে পারে। প্রথম উত্তর হচ্ছে যে স্টক মার্কেটে কোনো ধরনের কোনো ক্র্যাশ আসেনি, কারণ টেকনিক্যালি একটা স্টক মার্কেটকে যদি বেয়ার ফেজে ঢুকতে হয় তাহলে অন্তত 20% কারেকশন তাকে আসতে হবে ফ্রম ইটস হাই। সেরকম বর্তমানে কিছুই ঘটেনি। নিফটি লাইফ হাই থেকে মাত্র 10% কিছুটা বেশি কারেকশন এসছে। সুতরাং এই মুহূর্তে স্টকে ক্র্যাশ এসছে, সমস্ত কিছু একদম ভেঙে চুরমার হয়ে গেছে, এরকমটি ভাবার কোনো কারণ নেই। তবে এখান থেকে মার্কেট পড়তে পারে, ডেফিনেটলি পড়তে পারে। আমরা সে ব্যাপারে কোনো উত্তর আমাদের কাছে নেই। যদি বিনিয়োগকারীদের মনে আশঙ্কা থাকে, যদি এফআইআই কন্টিনিউ বিক্রি করতে থাকে, যদি ডিআইআইসরা নতুন করে কোনো কেনাকাটা না করেন, খুব স্বাভাবিকভাবেই আরও বেশি পতন আসতে পারে। যদি 200 ডে মুভিং অ্যাভারেজ যদি ভেঙে নিচে নেমে যায় তাহলে আরও হয়তো কয়েক পার্সেন্ট কারেকশন আসতেই পারে, কিন্তু সেইটা তো আমাদের ডেফিনেটলি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য আরও বেশি বড় সুযোগ হয়ে উঠবে। আসুন আজকে শুরু করা যাক একটা খুব ইম্পর্টেন্ট কোটেশন, যেটা বিশেষ করে শেয়ার মার্কেটের কনটেক্সটে দারুণ ঘোরাফেরা করে থাকে। সেটা হচ্ছে বুল মার্কেট আর বর্ন অন পেসিমিজম, grow on skepticism, mature on optimism and die on euphoria। এইটা খুব ঠান্ডা মাথায় আমাদের এই কোটেশনটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে মার্কেটে যখন অত্যাধিক পেসিমিজম রয়েছে তখন সেখান থেকে কিন্তু বুল মার্কেট আস্তে আস্তে জন্ম নয়। যে মার্কেট বাড়বে বোধহয় আর বাড়বে না, এটা বোধহয় হয়তো একটা ওয়ান অফ বাইং এসছে, এইগুলো হচ্ছে স্কেপটিসিজম। এরম করতে করতে বুল মার্কেটের বৃদ্ধি হতে থাকে। যখন যখন অপটিমিজম চলে আসছে, মার্কেট তো এখন ডেফিনেটলি বুল মার্কেট, এখানে স্টকের দাম বাড়বেই, তখন মার্কেটে ম্যাচিউরিটি আসে। আর যখন হাই ইউফোরিয়া চলছে, যে যা দামে পাচ্ছেন সেই দামে স্টক কিনে নিচ্ছেন, কোনো ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করছেন না, স্টকের দিনের পর দিন লস হয়ে চলেছে, ও তো একদিন না একদিন ওই লস রিকভার করে নেবে। কবে করে নেবে রে ভাই? 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, লাভের মুখ নেই, কেবলমাত্র আদার ইনকামের মাধ্যমে প্রফিট দেখিয়ে চলছে, তাহলে কবে প্রফিটটা আসবে? একটা কোম্পানি, এবং অদ্ভুত, এটা এর আগেও বলেছি যে মানুষের একটা অদ্ভুত মানসিকতা তৈরি হচ্ছে, বিশেষ করে যখন এক্সট্রিম অপটিমিজম তৈরি হয় তখন মানুষ লস মেকিং কোম্পানিজগুলোকে আঁকড়ে ধরে বুকে। সেটা 2 লক্ষ কোটি টাকার কোম্পানি হোক কি 1 লক্ষ মার্কেট ক্যাপিটালওয়ালা কোম্পানি হোক, সেইটা লসে চলুক, কোয়ার্টার আফটার কোয়ার্টার লস করতে থাকুক, তাতে বিনিয়োগকারীদের কিচ্ছু যায় আসে না। তাদের কেবল বক্তব্য ভবিষ্যতে তো ডেফিনেটলি এটা খুব ভালো করবে। দেখুন তো কত রকম চিন্তা ভাবনা রয়েছে, দেখুন তো কত রকম স্ট্র্যাটেজিজ এরা নিচ্ছে, দেখুন তো এরা কিরকম ভাবে অন্যদের কাছ থেকে বিজনেস নিয়ে নিচ্ছে, মার্কেট শেয়ার ক্যাপচার করে নিচ্ছে। খুব সত্যি কথা বাঙালি বিনিয়োগকারীদের বুঝতে হবে, মার্কেটে এই ধরনের কোম্পানিজগুলো প্রফিট করছে। যদি প্রফিট না করে তাহলে আপনার লাভ কি, আমার লাভ কি? আরে বাবা, সেই যে প্রফিট করবে, দিনের পর দিন প্রফিট
প্রফিট বৃদ্ধি করবে, সেলস বৃদ্ধি করবে, সেখান থেকে সেই প্রফিটের একটা অংশই তো আপনাকে ডিভিডেন্ড হিসাবে দিবে, যেটা আপনার সেকেন্ড স্ট্রিম অফ ইনকাম। কেবলমাত্র ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্যই যে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা বসে থাকবেন তা তো হয় না, তার সঙ্গে সঙ্গে সে কোম্পানিটা যদি প্রফিটেবল হয় তার সেকেন্ড সোর্স অফ ইনকামও জেনারেটেড হতে থাকবে। এইটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং মনে রাখবেন যে এটা খুব সম্ভব যে একটি রোরিং বুল মার্কেটেও একজন বিনিয়োগকারী প্রচুর টাকার ক্ষতির মুখোমুখি হতে পারেন, ঠিক একইভাবে বেয়ার মার্কেটে যেভাবে একজন বিনিয়োগকারীর ক্ষতির মুখ দেখলেও দেখতে পারেন। সুতরাং কেবলমাত্র বিনিয়োগ করে ফেললাম কোম্পানিটা ভালো বললে, তার কোনো ধরনের ভ্যালুয়েশন প্যারামিটার দেখলাম না, সেটা করলে কিন্তু বিনিয়োগকারীরা আখেরে বিপদেই পড়েন। এবং যদি তারা লাইফ হাইয়ে কোনোভাবে তারা কিনে থাকেন এবং দেখা গেল যে বুল মার্কেট থেকে সেটা স্লিপ করে বেয়ার মার্কেটে ঢুকে গেল, এরকম উদাহরণ রয়েছে। উইপ্রো উদাহরণ দেখুন, 24 বছর লেগেছে তার নতুন করে লাইফ হাই ক্রস করতে। এত বছর ধরে লিটারালি প্র্যাকটিক্যালি কিচ্ছু করেনি, কেবল উদাহরণ হিসেবে দিলাম, কোনো রেকমেন্ডেশন না। এরপর চলে আসি হচ্ছে 2 নম্বর পয়েন্ট, যে দেখুন বিজনেস কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না। পেনি স্টকের পেছনে মানুষ ছোটেন বটে, কিন্তু সেই কোম্পানিটার কি কোয়ালিটি রয়েছে, তার পণ্য কি মানুষজন কিনে থাকেন, সে কি ভবিষ্যতে আরো উন্নত মানের পণ্য বাজারে নিয়ে আসতে পারে, তার কি অন্য বিজনেসে ডাইভার্স করার এবিলিটি রয়েছে, যেটা সমগোত্রীয় বিজনেস বা যেটাকে মোটামুটি যে বিজনেস বর্তমানে তারা করছে তার সঙ্গে সম্পর্কিত বিজনেস, অর্থাৎ বিজনেসে যে ট্রানজিশন হবে সেটা করার ক্ষমতা কি তাদের রয়েছে। তারপর যেটা চলে আসছি সেটা হচ্ছে কখনো এরকম কোনো কোম্পানিকে নেগলেক্ট করবেন না যার স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে। এর আগে স্ট্রং ব্যালেন্স শিট কি সেটা আগের দুটো এপিসোডে আমি বুঝিয়েছিলাম, নতুন করে রিইটারেট করছি না। এবং 5 নম্বর হচ্ছে এবিলিটি টু কনসেন্ট্রেট। সাধারণত খেয়াল করে দেখবেন যে বিনিয়োগকারীরা যারা ইভেন মিউচুয়াল, ফরগেট বিনিয়োগকারী, ফরগেট রিটেল ইনভেস্টার্স, বিনিয়োগ যারা মিউচুয়াল ফান্ড ম্যানেজার্স, কখনো কি তাদের মানে কমপ্লিট পোর্টফোলিও দেখেছেন যারা ভীষণ সাকসেসফুল হয়েছে এবং গত 10-15 বছর ধরে 18-20% CAGR রিটার্ন দিয়েছে? তাদের স্টক পোর্টফোলিওতেও দেখবেন 55টা, 60টা, 65টা, 70টা করে শেয়ারও তারা ধরে রেখেছেন, হোল্ড করে রেখেছেন। তার কারণটা কি? তার কারণ মুখে যে যাই বলুক না কেন, বাস্তব এটাই যে সমস্ত মানুষ কেবলমাত্র হাতে গোনা স্টকেই বিনিয়োগ করে কমপ্লিটলি কনভিন্স থাকবেন এরকম স্টক পিকার্স ভারতবর্ষ কেন গোটা বিশ্বে রেয়ার। অর্থাৎ আমি এই যে 10টা স্টক চুজ করলাম, এই 10টা স্টকই যে আমাকে 100 ব্যাগার্স তৈরি করে দেবে, এরকম কনভিকশন ওলা মানুষের সংখ্যা কম। হ্যাঁ, যদি আপনি রাকেশ ঝুনঝুনওয়ালার স্টকও আপনার যদি পোর্টফোলিও দেখে থাকেন, সেখানেও বুঝবেন যে এটা কিন্তু এতটা কনসেন্ট্রেটেড পোর্টফোলিও নয়। সবাই ওয়ারেন বাফেট নন, এটাও ঘটনা। সুতরাং তার স্টক মানে এতে পোর্টফোলিওতে কেবলমাত্র 10টা থেকে 15টা স্টকই থাকবে এবং তার সেই হাই লেভেল অফ কনভিকশন থাকবে, সেটা নাও হতে পারে। এবার চলে আসি হচ্ছে তবে ফোকাসটা গুরুত্বপূর্ণ। সাধারণত দেখা যায় একজন মানুষের পক্ষে 15টা থেকে 20টার বেশি স্টকে কন্টিনিউয়াস সেটাকে অ্যাসেস করা, ফোকাস করা, সেটা নিয়ে পড়াশোনা করা ইজ ভেরি ডিফিকাল্ট। যারা পারেন তারা স্টক মার্কেট সম্বন্ধে অ্যাভেডলি প্যাশনেট, যাদের কাজই হচ্ছে স্টক মার্কেটে মুখ গুজে পড়ে থাকা, যারা স্টক মার্কেটকে ভালোবাসেন, দীর্ঘ সময় ধরে রয়েছেন, তারা হয়তো এরকম স্টাডি করতে পারেন, প্রতিনিয়ত নতুন নতুন কোম্পানি স্টাডি করতে পারেন, অ্যানালাইজ করতে পারেন। কিন্তু অন্যান্য মানুষও তো রয়েছেন, বিনিয়োগকারীরা রয়েছেন যাদের এত সময় নেই, যাদের অন্যান্য প্রফেশনস রয়েছেন, কিন্তু তারাও স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান। তার কারণ তারা জানেন যে স্টক মার্কেট অন্যান্য অ্যাসেটের তুলনায় অনেক বেশি রিটার্ন দিয়ে থাকে হিস্টোরিক্যালি যদি বলেন, বর্তমান অবস্থায় যদি দেখেন। সুতরাং তাদেরকে যেটা করতে হবে সেটা ডেফিনেটলি যে কাম ওয়ান অ্যাট এ টাইম, যে স্টকস গুলো তাদের চুজ করতে হবে, কেয়ারফুলি চুজ করতে হবে। হ্যাঁ, 15টাই আমি ইনভেস্ট করবো, নট নেসেসারিলি, কিন্তু তাদের মোটামুটি একটা কমফর্ট জোনের মধ্যে এতগুলো স্টকও নির্বাচন করা উচিত না বা এত কমও স্টক নির্বাচন করা উচিত না, যার ফলে তারা দুদিক থেকেই বিভ্রান্ত হয়ে যাবেন। এইবার মনীশ পাবড়ার একটা ইন্টারভিউ শুনছিলাম। মনীশ পাবড়া একজন বিখ্যাত বিনিয়োগকারী, তিনি ভারতীয় কিন্তু আমেরিকার সিটিজেনশিপ রয়েছেন, তিনি বিলিয়নার হয়েছেন, স্টক মার্কেটে ইনভেস্ট করেন। তিনি বলেন নিজেকে শেমলেস ক্লোনার, অর্থাৎ তিনি ওয়ারেন বাফেট এবং চার্লি মাঙ্গারের পোর্টফোলিও তিনি অনুকরণ করেন এবং সেইভাবে তিনি বিলিয়নার হয়েছেন। তবে তিনি চমৎকার কথাবার্তা বলেন এবং
তিনি বলছেন যে বর্তমানে আমি চাইনিজ মার্কেটের বদলে ভারতীয় মার্কেটে বেশি ফোকাস করছি। গত 3 বছর আমি আমেরিকাতে এমন কোনো কোম্পানি খুঁজে পাইনি যেটাতে ইনভেস্ট করলে আমি প্রচুর সম্পদ সৃষ্টি করতে পারি। এবার তিনি বলছেন দেখুন, আমেরিকাতে যে পরিমাণ কোম্পানিজ রয়েছে, পাবলিকলি লিস্টেড কোম্পানিজ রয়েছে, তার তুলনায় ভারতবর্ষের অনেক বেশি পাবলিকলি লিস্টেড কোম্পানিজ রয়েছে, 5,000-এর উপর কোম্পানিজ রয়েছে। এবং মজার ব্যাপার যেটা বলছেন, খুব সিগনিফিকেন্ট কথা বলছেন, যে দেখুন ভারতবর্ষে খুব বেশি হলে 1,000 কোম্পানির ওপর সামগ্রিকভাবে যা ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ড যেটা রয়েছে তারা ফোকাস করে। এবং মিউচুয়াল ফান্ড ম্যানেজার্সরা সাধারণত 750 স্টকের বাইরে যান না। এবং আরো বেশ কিছু উৎসাহী ইনভেস্টার্স তারা হয়তো আরো 250টা স্টকের মধ্যেই ড্যাবল করেন, কিন্তু আরো যে 4,000 স্টকস রয়েছে সেইটা কিন্তু কমপ্লিটলি এক্সপ্লোর্ড বা ভেরি পুয়ারলি এক্সপ্লোর্ড। তিনি বলছেন এই 4,000 স্টকের মধ্যে কখনো আপনারা ভেবেছেন যে একটু এক্সপ্লোর করব? যারা বাঙালি বিনিয়োগকারী তারা যদি পারেন 4,000 স্টক অ্যানালাইজ করা মুখের কথা না। এটা তো হতেই পারে যখন তারা সুযোগ পাবেন তখন 1-8টা করে স্টক তারা যদি ওই 4,000 স্টকের মধ্যে থেকে তারা অ্যানালাইজ করেন, তারা যদি সেটা নিয়ে পড়াশোনা করেন, তাহলেও সেটা আখেরে তাদের কেবলমাত্র লাভ তা নয়, সেটা সামগ্রিকভাবে বাঙালি ইনভেস্টমেন্ট যারা করে থাকেন, বাঙালি ইনভেস্টার্স, তাদের লাভ হবে। এরপর চলে আসি হচ্ছে যে মনীশ পাবরার এই ইন্টারভিউর মধ্যে আরেকটা কথা উনি বলছেন যে দেখুন ভারতবর্ষ গ্রো করছে 7% হারে, আমেরিকা 2-3%-এর মধ্যে গ্রো করছে, গোটা পৃথিবী গ্রো করছে 2.9% থেকে 3%-এর মধ্যে, এবং চায়না গ্রো করছে 5%-এর মধ্যে। স্বাভাবিকভাবে ভারতবর্ষ যদি 7% হারে গ্রো করে, খুব স্বাভাবিকভাবে সেটা 10 বছরে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা। আর 10 বছরে যদি গ্রোথ ডাবল হয় সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে ইনকাম, সেটাও ডাবল হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং তিনি বলছেন ভারতবর্ষে হিউজ অপরচুনিটিস রয়েছে, কারণ এর পেছনে বহু কোম্পানিজ রয়েছে ভারতবর্ষে যেগুলোর যার পেছনে হিউজ টেলউইন্ডস রয়েছে, তিনি সেটা ক্যাটেগরিক্যালি বলছেন। চলে আসি হচ্ছে যে তার আরেকটা অবজারভেশন, তিনি বলছেন এরকম কোম্পানিতে ফোকাস করুন যেটা ভীষণ স্লো ইন চেঞ্জ এবং একটা মডারেট রেটে গ্রো করছে। কারণ এর আগের দিন আমি আলোচনা করেছিলাম যে কোম্পানিজগুলো অত্যন্ত ফাস্ট গ্রো করছে, যাদের টেকনোলজি বেসড কোম্পানিজ, অত্যন্ত দ্রুত হারে সেই টেকনোলজিসগুলো বদলে আছে, তার ফলে সেখানে যেরকম হাই রিস্ক রয়েছে, হাই প্রফিটেবিলিটিও রয়েছে, কিন্তু এইগুলো এত দ্রুত চেঞ্জ হয় যে সেইটাতে একজন মানুষ 20-30 বছর ধরে যদি ইনভেস্টমেন্টের কথা ভেবে থাকেন সেটা ভ্যালিড নাও হতে পারে, সেটা ভায়াবল নাও হতে পারে। তারপর আরেকটা কথা উনি বলছেন, এটা আমি মনীশ পাবরার কথা বলছি, উনি বলছেন যে সেই ধরনের বিজনেসে ইনভেস্ট করুন যেটা আপনি বোঝেন। এটা তিনি বলছেন, মনীশ পাবরাই তা না, এটা ওয়ারেন বাফেট বলেছেন, চার্লি মাঙ্গার বলেছেন, তারপর পিটার লিঞ্চ বলেছেন, সবাই তাই বলছেন, রাকেশ ঝুনঝুনওয়ালা বলবেন, রামদেব আগরওয়াল বলবেন, সবাই ওই একটা কথাই বলবেন যে সেই বিজনেসে ইনভেস্ট করুন যে বিজনেসটা আপনি বুঝতে পারবেন। আমাদের ওই যে ওকামস রেজার বলে একটা কথা রয়েছে, তার বক্তব্য, তার ফিলসফি অনুযায়ী মানুষ সমস্ত জিনিসপত্রকে ভীষণ কমপ্লিকেটেড করে তুলতে ভালোবাসে, যেটা যত বেশি কমপ্লিকেটেড মানুষ সেইটাতে বেশি ড্যাবল করে। কিন্তু এখানেই হচ্ছে প্রশ্ন যে মানুষ যদি সহজ সুন্দর বিজনেস খুঁজে তাতে ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে তাদের সম্পদ সৃষ্টি করার সম্ভাবনাটাই বেশি। সুতরাং আপনি যদি ব্যবসাটা না বোঝেন, কি প্রয়োজন রয়েছে একটা মানুষের ইনফরমেশন টেকনোলজি কোম্পানিতে ইনভেস্ট করার, যদি সেটা তিনি না বোঝেন, সবাইকে সবকিছু বুঝতেই হবে এমন তো কেউ মাথার দিব্যি দেয়নি। সুতরাং তিনি যদি সহজ সুন্দর বিজনেস বুঝতে পারেন এবং সেটাতে তিনি ইনভেস্ট করেন, তার এরিয়া অফ কম্পিটেন্স মধ্যে থাকে, ডেফিনেটলি তিনি অবশ্যই কেবল শেয়ার মার্কেটে সার্ভাইভ করবেন তা না, তিনি ওয়েলথ ক্রিয়েট করার ক্ষমতাও কিন্তু রাখবেন। সুতরাং নইলে সেটাকে বলা হবে ইউ আর স্পেকুলেটিং, আপনি কেবলমাত্র আন্দাজের উপর নির্ভর করে এই ধরনের কোম্পানিজগুলোতে ইনভেস্ট করছেন। এরপর চলে যাচ্ছি হচ্ছে আরেকটা কথা, যে আমাদের সবসময় যেটা ভুল হয়, যখন আমরা কোনো কোম্পানি আমাদের ভালো লাগে আমরা অল্প পরিমাণ টাকা ইনভেস্ট করি, যদিও সেটা অনেক সময় হাই কনভিকশন হয়ে থাকতে পারে, কিন্তু তার সাথে আমাদের টাকার পরিমাণ ইনভেস্ট করা হয় খুব কম। সেক্ষেত্রে যখন এই কোম্পানিগুলো ম্যানিফোল্ড বাড়ে, আমরা আঙুল কামড়াই যে কেন আগে বেশি টাকা ইনভেস্ট করলাম না। এইটাই হচ্ছে মজা, যে ভারতীয় শেয়ার বাজার হচ্ছে হাই রিস্ক হাই প্রফিট এরিয়া। সুতরাং যদি হাই কনভিকশন থাকে একজন মানুষের কোনো কোম্পানির প্রতি, সেক্ষেত্রে তিনি যদি একটা সাইজেবল অ্যামাউন্ট সেই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে আখেরে তারই লাভ হবে বা সম্পদ সৃষ্টি করার অপরচুনিটি বৃদ্ধি পেয়ে যাবে।
এবার চলে আসি মনীষ পাপড়ায়ের তার বিখ্যাত বই ধান্দু ইনভেস্টর, যদি পারেন পড়ে নেবেন। ডিলাইটফুল রাইটিং যাকে বলে, খুব সহজে বোঝা যায় এমনভাবে তিনি বুঝেছেন। তিনি বলছেন এই ধরনের কোম্পানিজ যেগুলো কিন্তু লো রিস্ক হাই আনসার্টেনটি বিজনেস, অর্থাৎ এমন একটা অবস্থা যেখানে গভর্নমেন্ট পলিসিস বলুন, বিভিন্ন হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস বলুন, এঞ্জেল ইনভেস্টার্স বলুন, ভেঞ্চার ক্যাপিটালিস্ট বলুন, বা ইভেন এফআইএস বলুন, তারা হয়তো কোনো কারণে সেই স্টকটা ছেড়ে বেরিয়ে গেছেন, কোনো কারণে সেই স্টকে মারাত্মক ইনভেস্টমেন্ট আসছে না, অথচ এই কোম্পানিটা যে সেক্টরে অপারেট করে সেটা লো রিস্ক বিজনেস, অর্থাৎ অত্যাধিক হারাবার মতন কিছু নেই। সে কোনো না কোনোভাবে সে নিজের ব্যবসাটা ঠিকই করে যাবে। হতে পারে তার মারাত্মক প্রফিট হবে না, কিন্তু তার ব্যবসাটা ডেফিনেটলি চলতে থাকবে। এরকম ব্যবসা খুঁজে আমাদের বের করতে হবে। মনে রাখতে হবে, যদি কোভিডের সময় দেখেন কি কি কোম্পানি চলতো, কাদের প্রোডাক্টস আমাদের ব্যবহার না করলেই চলতো না, যেটা ছাড়া মানুষের জীবন অচল, এই ধরনের কোম্পানিজ, এই ধরনের সেক্টর কিন্তু বাঙালি বিনিয়োগকারীকে প্রতিনিয়ত ইনভেস্টিগেট করতে হবে, খুঁজে বের করতে হবে সেই ধরনের স্টকস কোম্পানিজগুলো কারা এরকম লো রিস্ক হাই আনসার্টেনটি অ্যাটমসফিয়ারে ব্যবসা করছে। সেই কোম্পানিজগুলো আমাদের কিন্তু ওয়ে মোর রিলায়েবল, সেটা তিনি মনীষ পাপড়ায় কিন্তু এটা ক্যাটেগরিক্যালি বলছেন। এবার চলে আসি হচ্ছে আরেকটা জিনিস উনি বলছেন যে মেগা ট্রেন্ড খুঁজে বের করার চেষ্টা করুন। এই সময় কোন ট্রেন্ডটা ভবিষ্যতে আরো বড় হয়ে উঠতে পারে, এমন কোন সেক্টর যার প্রতি মানুষ আকর্ষিত হচ্ছেন এবং ভবিষ্যতে কয়েকশো বছর অবধি সেই ধরনের ট্রেন্ডস থাকতে পারে, সেই ধরনের সেক্টরসের লংজিভিটি এতখানি এক্সটেন্ডেড হতে পারে, এই ধরনের সেক্টরস খুঁজে বের করার চেষ্টা করুন। হতে পারে সেই সেক্টরসে বিভিন্ন স্টকস হয়তো অত্যন্ত চড়া দামে বিক্রি হচ্ছে, সুতরাং সেগুলোর জন্য আমাদের কারেকশনের জন্য অপেক্ষা করতে হবে। যখন সেই স্টকসগুলো রিজনেবল দামে আসবে, আমাদের বাই মানে যে ভ্যালুতে আমরা বাই করতে আগ্রহী সেইখানে চলে আসবে, তখন আমরা ডেফিনেটলি কেনার চেষ্টা করব। এবার চলে আসি হচ্ছে যে সেই স্টকসগুলো আপনাদের অতি প্রিয় স্টক, যেখান থেকে এফআইআইসরা বিক্রি করে চলে গেছেন, অথচ কোম্পানিজগুলোতে ফান্ডামেন্টালি বেশ কিছু সাউন্ড কোম্পানিজ রয়েছে, তারা তাদের গত 6 মাসে কিরকম পতন দেখেছে। দেখুন, কোচিন শিপইয়ার্ড সরকারি কোম্পানি, গত 6 মাসে 55.95%, সেখানে কিন্তু শেয়ার প্রাইসে ডেপ্রিসিয়েশন এসছে, পতন এসছে। চেন্নাই পেট্রোলিয়াম 54.64%, পিএনসি ইনফ্রাটেক লিমিটেড 47.97%, ইরকন ইন্টারন্যাশনাল 45.46%, ভারত ইরকন ইন্টারন্যাশনাল, দেখুন কোন কোন এরিয়াসগুলো এফেক্টেড হচ্ছে। প্রথম কথা শিপিং, শিপ বিল্ডিং। 2 নম্বর হচ্ছে রেলওয়েজ, ইরকন ইন্টারন্যাশনালের মাধ্যমে দেখতে পাচ্ছেন। 3 নম্বর ভারত ডায়নামিক্স ডিফেন্স, সেখানে 44.86% কারেকশন এসছে। ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ 42.99% কারেকশন এসছে, এবং সেটা মাইক্রোফিন্যান্স সেক্টরে অপারেট করে। তারপর হুডকো সেখানে 42.28% কারেকশন এসছে। আরবিএল ব্যাংক 42.27% কারেকশন এসছে। আরতি ইন্ডাস্ট্রিজ 42.76% কারেকশন এসছে। আদানি গ্রুপ অফ কোম্পানিজে গত সেই হিন্ডেলবার্গ কেলেঙ্কারির পর থেকে আদানির বিভিন্ন স্টকসগুলো কিরকম যেন মিইয়ে গেছে। মুড়ি অনেকক্ষণ বাইরে রাখলে যেরকম মিইয়ে যায়, সেরকম আদানির বিভিন্ন কোম্পানিসগুলো কিরকম যেন একটা নেতানো অবস্থা হয়ে রয়েছে। আদানি টোটাল গ্যাসে 42.53% পতন এসছে। ইকুয়েটর স্মল ফিন্যান্স ব্যাংক 41.9%, এর আগে আলোচনা করেছি স্মল ফিন্যান্স ব্যাংক এবং মাইক্রোফিন্যান্স কোম্পানিসগুলো তার মাইক্রোফিন্যান্স পোর্টফোলিওর জন্য কিন্তু অলরেডি জেরবার হয়ে রয়েছে। তারপর জুপিটার ওয়েগান্স 41.69%, রেলওয়েজ কোম্পানি। টিটাগড় রেল সিস্টেমস 41.46% পতন দেখেছে। মিশ্র ধাতু নিগম লিমিটেড সরকারি কোম্পানি, সেখানে 40.79% কারেকশন এসছে। স্টার্লিং অ্যান্ড উইলসন আপনারা ডেফিনেটলি জানেন, এটা একটা সোলার কোম্পানি, রিলায়েন্সের একটা সাবস্ট্যান্সিয়াল স্টেক রয়েছে এই কোম্পানিতে, 40.74% কারেকশন এসছে। ডেটা প্যাটার্নস একটা নিউ এজ কোম্পানি, 40.72% কারেকশন এসছে। IRFC 39.01% কারেকশন। IRB ইনফ্রা
48 মানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার স্টকসের মধ্যে অন্যতম কোয়ালিটি স্টক, সেখানে 38.89% কারেকশন এসছে। IREDA সরকারি কোম্পানি, পাওয়ার ফিন্যান্সিং কোম্পানি, প্রতিশ্রুতিমান কোম্পানি 38.75% কারেকশন এসছে। আদানি পাওয়ারে 38.71% কারেকশন এসছে। এছাড়া হিন্দুস্তান জিঙ্ক, প্রিন্স পাইপস, এসকেপ ইন্ডিয়া, উজ্জীবন ফিন্যান্স, হিন্দুস্তান কপার, ইন্টেলেক্ট ডিজাইন, অ্যারেনা, সি ইনফোসিস্টেমস, রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড, পাঞ্জাব অ্যান্ড সেন্ট ব্যাংক, RVNL, সেরা স্যানিটারি ওয়্যার্স, এগুলো সমস্ত কিন্তু 35% থেকে 38%-এর মধ্যে কারেকশন এসছে। এছাড়া অন্যান্য স্টক যেগুলো কারেকশন আসছে, SGVN, NMDC, ইজি ট্রিপ প্ল্যানার্স, একদিন আমি প্ল্যান করছি যে সমস্ত এই যে ট্রাভেল এবং ট্যুরিজম সংক্রান্ত যে কোম্পানিজ ইনক্লুডিং হোটেলস, সেগুলোতে এই লেভেলে পতন কেন আমরা দেখতে পাচ্ছি। আদানি এনার্জি সলিউশনস, ইন্দাস ইন্ড ব্যাংক অলরেডি, টানলা প্ল্যাটফর্মস, টাটা মোটরসে 34.33% কারেকশন আসছে। সুজলন এনার্জি ভালো রেজাল্ট করেছে, কারেকশন চলছে। মহানগর গ্যাস লিমিটেড 33.9% কারেকশন। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, IEX, যেটা IEX কে ধরা হয় যে অন্যতম প্রতিশ্রুতিমান কোম্পানি, সেখানে 33.92% কারেকশন, এবং তা কারেকশন হওয়া সত্ত্বেও কিন্তু সেটা এখনো বেশ চড়া ভ্যালুয়েশনে সেটা কিন্তু ট্রেড করছে। ইউকো ব্যাংক, NHPC, এই সমস্ত কিন্তু 33%-এর ওপর কারেকশন এসছে। আরো কয়েকটা কোম্পানি বলে নিয়ে আর বেশি সময় নেব না। শপার স্টপস, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভেল, ফিনোলেক্স কেবলস, ম্যাজাগন ডক, টিমকেন ইন্ডিয়া, ফিলিপস কার্বন, এক্সাইড ইন্ডাস্ট্রিজ, মানাপুনা ফিন্যান্স, হোনাসা কনজিউমার্স, আদানি গ্রিন এনার্জি, লিন্ডে ইন্ডিয়া, BEML লিমিটেড, এরা সমস্ত কিন্তু 30%-এর ওপর কারেকশন এসছে। শেফলার ইন্ডিয়া, AIA ইঞ্জিনিয়ারিং, কোলগেট পামোলিভ, অ্যাভিনিউ সুপারমার্টস, হানিওয়েল অটোমেশনের মতন এই উৎকৃষ্ট কোম্পানি, সেটা চড়া ভ্যালুয়েশনের থাকার ফলে সেখানে প্রায় 29.82% কারেকশন এসছে। টাটা এলেক্সাই, IRCTC, সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, KPIT টেকনোলজিস, ইয়েস ব্যাংক, গ্র্যান্ডওয়েল, নর্টন, গুজরাট গ্যাস। এবার খেয়াল করে দেখুন যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, আপনারা যদি ফান্ডামেন্টালি আলোচনা করে দেখেন, এর মধ্যে হাতে গোনা হয়তো কয়েকটা কোম্পানিজ থাকবে যারা ফান্ডামেন্টালি মারাত্মক না, কিন্তু অধিকাংশ যে কোম্পানিজগুলো নিয়ে আজকে আলোচনা করলাম তার ফান্ডামেন্টালি ডেফিনেটলি খুব সাউন্ড। তাদের প্রফিটেবিলিটি নিয়ে কোনো সন্দেহ নেই, তাদের অর্ডার বুক ইনক্রিজ করা নিয়ে কোনো সন্দেহ নেই, তাদের সেলস বৃদ্ধি হচ্ছে, প্রফিটেবিলিটি বৃদ্ধি হচ্ছে, দুর্দান্ত রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে, সেলস ইমপ্রুভ করছে বছরের পর বছর, CAGR, প্রফিটেবিলিটি CAGR ইমপ্রুভ করছে। তাহলে কি এমন তাদের রিজার্ভস বাড়ছে? তার কারণ একটাই, অত্যাধিক চড়া ভ্যালুয়েশনে এরা ট্রেড করছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদের আগের বছর যদি দেখেন সেক্ষেত্রে এরা 300, 400, 500, 600, 700% অব্দি ওয়েলথ ক্রিয়েট করে দিচ্ছে। খুব স্বাভাবিকভাবে একটা স্টক যেটা 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ যদি রিটার্ন দেয় বিনিয়োগকারীদের 1 বছরে, সেক্ষেত্রে যদি সেটা 40-50% পড়েও থাকে, তাহলে কি বা এমন কারেকশন এলো? তার মানে স্টকসগুলো পড়ছে মানে ফান্ডামেন্টালি খারাপ স্টকস নয়। এবার লাস্টের যে পোর্শনটা যেটা নিয়ে FII বারবার মানুষজন বলছে, বারবার আলোচনা করছি, কিন্তু মানুষ বারবার শুনতে চাইছেন যে FIIsরা কেন বিক্রি করে চলে যাচ্ছেন। খুব সহজ ভাষায় হচ্ছে এর পেছনেও অনেক কনস্পিরেসি থিওরি কাজ করছে। তার মধ্যে একটা ডেফিনেটলি ডলারের অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, রুপি ডিপ্রিসিয়েশন হচ্ছে। FIIsরা যখন আজ থেকে 3-4 বছর আগে ভারতে বিনিয়োগ করেছিলেন, তখন ডলারের তুলনায় টাকার মূল্য মোটামুটি রিজনেবল ভ্যালুয়েশনে ছিল। ট্রাম্প জেতার পর থেকে ডলারের দাম টাকার তুলনায় হু করে বৃদ্ধি পাচ্ছে। এবার হিউজ অ্যাপ্রিসিয়েশন হচ্ছে। গত 10 বছরে 44% ডেপ্রিসিয়েশন, প্রায় 40%-এর উপর, 40%-এর উপর ডেপ্রিসিয়েশন হয়েছে টাকার ভ্যালু ডলারের তুলনায়। সুতরাং একজন FII যখন ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন, তখন কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন 10% ছিল, জুলাইয়ে সেটা দাঁড়িয়েছে 12.5%। সুতরাং যখন তারা এক্সিট নেবেন, স্বাভাবিকভাবে তাদের ডেফিনেটলি বেশি ট্যাক্স চোকাতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা যে বিক্রি করবেন, তখন বিক্রি করে তারা যে বিদেশে টাকাটা নিয়ে যাবেন, ডেফিনেটলি সেটা ইন ডলার টার্মস। সুতরাং তারা যখন বিক্রি করবেন টাকাতেই বিক্রি করবেন। এই টাকাটা যখন তারা কনভার্ট করতে যাবেন ডলারে, দেখা যাবে যে সেখানে একটা হিউজ ডেপ্রিসিয়েশন এসছে, তাদের প্রফিট মার্জিন কমে যাবে। এটা 2 নম্বর। 2.5% অলরেডি তারা বেশি, অর্থাৎ 25% বেশি তারা ক্যাপিটাল গেইন ট্যাক্স দিচ্ছেন। 3 নম্বর, চাইনিজ মার্কেট বলুন, জাপানিজ মার্কেট বলুন, কোরিয়ান মার্কেট বলুন, সেই মুহূর্তে তাদের কাছে বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। এবার আমেরিকা হঠাৎ করে তারা মাসেল ফুলিয়ে বলছে, দেখুন আমরা আবার অন ট্র্যাক
চলে এসেছি, আমাদের ইনফ্লেশন কমে গেছে, আমাদের ফেডারেল রিজার্ভ রেট কাট করেছে, ভীষণ ইন্টারেস্টিং হয়ে গেছে স্টকসগুলো। সুতরাং চলুন আমরা এই টাকাটা তুলে নিয়ে গিয়ে আমেরিকাতে ইনভেস্ট করি। এর পেছনেও একটা লজিক্যাল কারণ থাকতে পারে এফআইআইসরা কেন বিক্রি করছে। এছাড়া এটা গেল একটা যে মার্কেট কেন পড়ছে, কারণ এফআইআইসরা বিক্রি করছে। 2 নম্বর হচ্ছে প্রচুর বড় বড় আইপিওস আসছে, ওয়ান্ডাই আসছে, তাতে রিটেলার্সরা হিউজ টাকা ইনভেস্ট করেছেন। এই যে সুইগি এলো, তাতে রিটেলার্সরা হিউজ টাকা ইনভেস্ট করলো। ভ্যারি এনার্জিস এলো, তাতে রিটেলার্সরা হিউজ টাকা ইনভেস্ট করলো। এরকম করে যদি বড় বড় আইপিওস থাকে, খুব স্বাভাবিকভাবে তাদের এবিলিটি রয়েছে মার্কেট থেকে লিকুইডিটি সাক আউট করে নিতে। বাস্তবিক সেটাও একটা কারণ হতে পারে ইনভেস্টার্সরা এই বড় বড় আইপিওতে ইনভেস্ট করার ফলে হয়তো তাদের হাতে এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ টাকা নেই। এছাড়া ডিআইআইসরা যারা বলছেন কেনার ক্ষমতা নেই, প্রথম কথা বলে নেই ডিআইআইসদের হাতে প্রচুর পরিমাণ অর্থ রয়েছে। সুতরাং কেবলমাত্র ডিআইআইসদের হাতে টাকা নেই, ডিআইআইসদের হাতে টাকা নেই, এটা এই ধরনের বিভ্রান্তিটা দূর করা উচিত। ডিআইআইসদের হাতে টাকা আছে, টাকা থাকবে, তারা কেবলমাত্র ইনভেস্ট করছে না। কেন ইনভেস্ট করছে না? খুব স্বাভাবিকভাবে মার্কেট পড়ছে, ডিআইআইসরা চাইবেন যে তাদের বিনিয়োগকারীদের জন্য আরেকটু কম দামে তারা যদি শেয়ার্স কিনতে পারেন তার থেকে ভালো আর কি হয়। সুতরাং ডিআইআইসরাও তারা প্রত্যেক দিন কিনছে, বিক্রি করছেন, কিন্তু যে পরিমাণ বিক্রি বা কিনতে তারা পারছেন ডেফিনেটলি তারা করছেন না। অন্তত 20 থেকে 30% ক্যাশ তাদের হাতে রয়েছে, তারা ঠিক সময় ডিপ্লয় করবেন বলে তারা বসে আছেন। যদি কেউ বলে থাকেন বা মনে করে থাকেন, যারা বলছেন বিভিন্ন চ্যানেলসে বা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, যে ডিআইআইসদের হাতে টাকা নেই, তারা ইমপ্লাই করছেন যে এফআইআইসরা বেশি চালাক, ডিআইআইসরা বোকা। উত্তর হচ্ছে মোটেই তা নয়। ডিআইআইসরাও এক্সট্রাঅর্ডিনারি কিন্তু তাদের ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, তারা বসে আছেন ঠিক সময়ে ঠিক সুযোগে তারা টাকা বিনিয়োগ করবেন বলে। সুতরাং এফআইআইসরা সবসময় মনে রাখবেন সুখের পায়রা, তারা বেটার অপরচুনিটিস ডেফিনেটলি দেখতেই পারেন অন্য জায়গায়, অন্যান্য দেশে, সেই জায়গাটা তারা চলে যাচ্ছেন। ডিআইআইসরা টাকা থলি নিয়ে বসে রয়েছেন এবং তারা একটি কাজ হচ্ছে তারা এই মুহূর্তে অবশ্যই কিনছেন না বা বিনিয়োগ করছেন না। তবে হতেই পারে যে সামনের কয়েক মাসে তারা নতুন করে তারা বাইং শুরু করবেন। শুধু তাই না, একটা জিনিস মাথায় রেখে দিন যে ডিআইআইসরা টাকা কোথা থেকে পাচ্ছে। খুব স্বাভাবিকভাবে এসআইপি চলছে, রেগুলার বেসিসে ইনভেস্টার্সরা তারা টাকা বিনিয়োগ করে যাচ্ছেন প্রত্যেক মাসে, সেই টাকাটা তো ডিআইআইসদের হাতে রয়েছে, তারা সেটা নিয়ে বসে আছেন। সুতরাং ডিআইআইসদের হাতে টাকা নেই এই কথাটা কিন্তু সঠিক নয়। টাকা আছে, ঠিক সময় তারা ইনভেস্ট করবেন। কি ফেথ, প্রত্যেকটা মানুষ যেরকম করে ধৈর্য ধরে অপেক্ষা করে থাকেন, ঠিক সেইভাবে ডিআইআইসরাও ধৈর্য ধরে অপেক্ষা করে রয়েছেন। এফআইআইসরাও বোকা নন, তারাও ঠিক সময় যখন মার্কেট অপরচুন টাইম আসবে তারাও এসে বিনিয়োগ করতে বাধ্য হবেন। কোন দেশে বলুন তো 7% করে জিডিপি গ্রোথ রয়েছে? বিশ্বের একটাও দেশ এরকম পাবেন না যেখানে 7% রেটে গ্রো। বড় দেশের কথা বলছি, ছোট ছোট দেশে এর থেকে বেশি। আয়ারল্যান্ডের উদাহরণ আপনারা দিতে পারেন, ভিয়েতনামের উদাহরণ দিতে পারেন, ফিলিপিন্সের উদাহরণ ডেফিনেটলি দিতে পারেন, কিন্তু এটা ঘটনা যে 7% গ্রোথওয়ালা একটা দেশে আজকে নয় কালকে নয় পরশু এফআইআইসরা আসতে বাধ্য। যাই হোক, আজকে এখানেই শেষ করব। এই মুহূর্তে মার্কেট কি একটা পেসিমিজমের মুডে রয়েছে? উত্তর রয়েছে, ডেফিনেটলি রয়েছে। মানুষ কি কশাস? ডেফিনেটলি কশাস। মানুষ কি অনেক বেশি ম্যাচিওর? ডেফিনেটলি অনেক বেশি ম্যাচিওর। সুতরাং টেনশনের কোনো কারণ নেই, আমরা সুযোগ সময় বুঝে ডেফিনেটলি ইনভেস্ট করার চেষ্টা করবো। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে দিই যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তাতে আমার বা আমার পরিবারের কিছু কোম্পানিজে বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। এবং আমি যে স্টকসগুলো নিয়ে আজকের আলোচনা করলাম সেটা কেবলমাত্র অ্যাজ ইলাস্ট্রেশন পারপাস, অ্যাজ অ্যান এক্সাম্পল। আমার কথা শুনে যদি আপনারা কোনোভাবে কোনো স্টকে বাই সেল সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন অথবা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। এছাড়া স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো স্টকে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। এখানে স্টক কি, স্টকের দাম কেন ওঠে, কেন নামে, ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস কিভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করে তাই নিয়ে আলোচনা, বিভিন্ন কোয়ার্টারলি রেজাল্টস বা একটা কোম্পানির ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করা হয়। সবাই ভালো থাকবে এবং সবার শেষে যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আপনাদের কাজে লাগবে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোডস কাজে লাগবে, নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।